শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15 জুন সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নদী থেকে মোহিত কানুর মৃতদেহ উদ্ধার, উত্তেজনা, সাময়িক বরখাস্ত 2 পুলিশকর্মী, লায়লাপুরে বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার উদ্ধার, আটক ট্রাক চালক ও ঘুষ নিতে গিয়ে সিবিআর জালে রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, শিলচরে চাঞ্চল্য। আগস্টের প্রথম সপ্তাহ থেকেই অরুণোদয়ের টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। আসামে আরও 5 থেকে 7 লক্ষ কৃষকের নিবন্ধন ঘোষণা মন্ত্রী পীযূষ হাজারিকার। নিম্নমানের বীজ ও সারের কালোবাজারির বিরুদ্ধে কড়া বার্তা। রুজবেলির জায়গায় বেআইনি দখল ছাড়তে নোটিশ দেওয়া হয়েছে বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। গঠন হচ্ছে সিদ্ধেশ্বর ধাম পৌরসভা, প্রস্তাব চেয়ে সরকারের চিঠি জেলা আয়ুক্তকে। বদরপুরের নাম বদলে আপত্তি অগ্রাহ্য করছে সরকার। খুলবে হরমুজ, তেহরান পাবে $25 বিলিয়ন। প্রকাশ্যে মার্কিন ইরান শান্তি সমঝোতার চূড়ান্ত খসড়া। বিশ্বকাপে তিউনিসিয়াকে 5-1 গোলে বিধ্বস্ত করল সুইডেন। এবং সর্বশেষ খবরটি হলো দিয়ালোর শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপে স্বপ্নের সূচনা আইভরি কোস্টের। এবারে শুনুন বিস্তারিত খবর। লক্ষ্মীপুর থানার অন্তর্গত শহীদ নন্দচাঁদ চিরি সেতুর কাছে পুলিশের তাড়া খেয়ে চিরি নদীতে জাপ দিয়ে নিখোঁজ হওয়া মোহিত কানুর মৃতদেহ আজ দুপুরে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা জানান ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে চিরি নদী থেকে তার দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের পর লক্ষ্মীপুর পুলিশ ময়নাতদন্তের জন্য তার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ লক্ষ্মীপুরে নিয়ে যান এবং অভিযুক্ত পুলিশ কর্মীদের কঠোর শাস্তি ও মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলেন। এ সময় কয়েক হাজার মানুষ সেখানে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে আশ্বস্ত করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনায় অভিযুক্ত 2 পুলিশকর্মী সন্তোষ বিশ্বাস ও কাগাল রংমাইকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আরও 2 পুলিশ কমান্ডোর বিরুদ্ধে সংশ্লিষ্ট কমান্ড্যান্টের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের এই আশ্বাসের পর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। পরবর্তী খবরটি হলো রুজবেলির জায়গা বেআইনিভাবে দখল করে যারা ব্যবসা করছেন তাদের 3 দিনের সময়সীমা দিয়ে নোটিশ প্রদান। এর মধ্যে জমি না ছাড়লে বা সঠিক প্রমাণপত্র জমা দিতে না পারলে তাদের উচ্ছেদ করা হবে বলে জানালেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বদরপুর শহরের নবীনচন্দ্র কলেজের বিপরীত দিক থেকে থাকা রুজবেলির জমি যারা কয়েক বছর ধরে দখল করে বসে দিব্যি ব্যবসা চালাচ্ছেন তাদের জমি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছে। সাংবাদিকদের একথা জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বলেন, তাদের 3 দিনের সময়সীমা দিয়ে নোটিশ প্রদান করা হয়েছে। এর মধ্যে জমি না ছাড়লে বা সঠিক প্রমাণপত্র জমা দিতে না পারলে তাদের উচ্ছেদ করা হবে। এখানে যে দলেরই যে বা যারা দখল করে আছেন কারো পরিচয় দেখা হবে না, উচ্ছেদ চালানো হবে। এই জায়গার উপর সিবিআই তদন্ত নতুবা সিএম ভিজিলেন্স সেলের মাধ্যমে জমি কিভাবে লিজ হলো বা কারা এখানে জমি দখল করে ব্যবসা চালাচ্ছে তার তদন্তের দাবি জানাবেন। একইভাবে ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে কীভাবে জমি লিজ হয়েছে তাও তদন্তের দাবি করবেন। বলেন, রুজবেলির কার্যালয় যেখানে ছিল এই জমি এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকার জমি সরকারি জমি কে কীভাবে লিজ নিয়েছেন সেটা তদন্ত করে বের করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল এলাকায় জমি নিয়ে হোটেল করা, ইন্ডাস্ট্রির কোয়ার্টার, পুকুর দখল করা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। বলেন, এটা কোনো নেতার জায়গা নয়। তিনি যে দলেরই হন না কেন সকলের জন্য ব্যবস্থা সমান নেওয়া হবে। বাংলাদেশ পাকিস্তানপন্থী মুসলিমরা রাষ্ট্রবাদীদের বঞ্চিত করে এভাবে সরকারি জমি দখল করে বসবে তা তিনি বরদাস্ত করবেন না। যারা দেশ ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন। এই 2টি জায়গার জমি পুনরুদ্ধার করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ বলেন তিনি। প্রসঙ্গক্রমে বলেন, এবার বদরপুরের সরকারি এবং সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি স্কুল সবটাতেই সরস্বতী পূজা করতে হবে। এছাড়া সংখ্যালঘু মুসলমান যারা কৌশলে এবং বিভিন্ন পন্থা অবলম্বন করে হিন্দুদের জমি ক্রয় করেছে নির্দিষ্ট অভিযোগ বলে এ ব্যাপারেও তিনি কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেবেন।
এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দেন এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এবং রুজবেলির কার্যালয়ে থাকা সরকারি জমি কী উপায়ে কত টাকার বিনিময়ে কীভাবে লিজ হয়েছে দখল হয়েছে তিনি দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারি দেন। পরবর্তী খবরটি হলো রাজ্যের আরও 4টি ঐতিহ্যবাহী পণ্য জিআই স্বীকৃতি লাভ করেছে। এর ফলে রাজ্যের ঐতিহ্যবাহী হস্তশিল্প, তাঁত শিল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে নতুন মাত্রা যুক্ত হয়েছে। জানা গিয়েছে নতুন করে জিআই স্বীকৃতি পাওয়া পণ্যগুলি হলো কার্বি আংলং হ্যান্ডলুম প্রোডাক্টস, আসাম বিহু পেপা, আসাম বাঁশ শিল্প এবং দেউরি হ্যান্ডলুম প্রোডাক্টস। এই স্বীকৃতির ফলে পণ্যগুলির আইনি সুরক্ষা আরও জোরদার হবে এবং দেশ বিদেশের বাজারে এগুলির পরিচিতি ও বাণিজ্যিক মূল্য বাড়বে বলে আশা করা হচ্ছে। নতুন স্বীকৃতিপ্রাপ্ত পণ্যগুলির মধ্যে রয়েছে রাজ্যের আদিবাসী তাঁত শিল্প, ঐতিহ্যবাহী বাঁশের কারুশিল্প এবং বিহু উৎসবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত জনপ্রিয় বাদ্যযন্ত্র পেপা। এগুলি রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। জিআই নিবন্ধন প্রক্রিয়ায় সহায়তা করেছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। সংস্থাটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়কে তাদের স্বতন্ত্র আঞ্চলিক পণ্যের স্বীকৃতি অর্জনে সহায়তা করে আসছে। এই প্রসঙ্গে রাজ্য নাবার্ড মুখ্য মহাব্যবস্থাপক লুকেন দাস বলেন, এই স্বীকৃতি শুধু পণ্যগুলির স্বকীয়তা ও ঐতিহ্যকে সুরক্ষিত করবে না, বরং জাতীয় ও আন্তর্জাতিক বাজারে এগুলির সম্ভাবনাও বাড়াবে। এর মাধ্যমে শিল্পী, তাঁতি এবং কারিগরদের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে। সর্বশেষ 4টি স্বীকৃতির ফলে আসামে নাবার্ডের সহায়তায় জিআই স্বীকৃতিপ্রাপ্ত পণ্যের সংখ্যা বেড়ে 12তে পৌঁছেছে। উল্লেখ্য, জিআই ট্যাগ এমন পণ্যকে দেওয়া হয় যার গুণমান, বৈশিষ্ট্য বা সুনাম একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। এই স্বীকৃতি ঐতিহ্যগত জ্ঞান ও দক্ষতা রক্ষার পাশাপাশি পণ্যের নামের অপব্যবহার রোধ করে এবং স্থানীয় উৎপাদকদের বাজার সম্প্রসারণে সহায়তা করে। পরবর্তী খবরটি হলো আসামে আরও 5 থেকে 7 লক্ষ কৃষকের নিবন্ধন, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। আসামের কৃষিক্ষেত্রকে আরও শক্তিশালী, আধুনিক ও কৃষিকেন্দ্রিক করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা। খানাপাড়াস্থিত আসাম প্রশাসনিক কর্মচারী মহাবিদ্যালয়ে আয়োজিত জেলা কৃষি আধিকারিক ও সেচ বিভাগের কর্মকর্তাদের পর্যালোচনা বৈঠকে তিনি কৃষক নিবন্ধন, সরকারি প্রকল্পের সুবিধা সম্প্রসারণ, উন্নতমানের বীজ সরবরাহ এবং কৃষি বৈচিত্র্যকরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী জানান, আসামে প্রায় 50 লক্ষ পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল হলেও বর্তমানে সরকারি নথিতে নিবন্ধিত কৃষকের সংখ্যা মাত্র 24 লক্ষের কাছাকাছি। এই ব্যবধান দূর করতে আগামী 6 মাসের মধ্যে বিশেষ অভিযান চালিয়ে আরও 5 থেকে 7 লক্ষ কৃষককে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে আরও বেশি সংখ্যক কৃষক সরকারি সহায়তা ও কল্যাণমূলক প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন। মন্ত্রী পীযূষ হাজারিকা কর্মকর্তাদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আরও বেশি সংখ্যক কৃষককে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। পাশাপাশি যোগ্য কৃষকদের পরিচয়পত্র তৈরির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আশ্বাসও দেন। বৈঠকে কৃষি ও সেচ বিভাগের ভূমিকার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এই 2 বিভাগ সরাসরি কৃষকদের কল্যাণের সঙ্গে যুক্ত, তাই মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি দায়িত্ববোধ ও কর্মসংস্কৃতির ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পূর্বানুমতি ছাড়া কোনো কর্মকর্তা নিজের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। কৃষকদের কাছে সময়মতো উন্নতমানের কৃষি উপকরণ পৌঁছে দেওয়ার বিষয়েও কড়া নির্দেশ দেন মন্ত্রী। সম্প্রতি ডিমরিয়া শহরে কৃষকদের কাছ থেকে পাওয়া অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বপন মরশুম শুরুর অন্তত 1 মাস আগে কৃষকদের হাতে বীজ পৌঁছে দিতে হবে। নিম্নমানের বীজ সরবরাহ বা বিলম্বে বিতরণের সঙ্গে জড়িত সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে ফৌজদারি মামলা, কালো তালিকাভুক্তকরণ এবং লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হবে। সারের কালোবাজারির বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, যারা কৃষকদের প্রয়োজনীয় সার মজুত করে বা অতিরিক্ত দামে বিক্রি করবে তাদের বিরুদ্ধেও লাইসেন্স বাতিল সহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কৃষি মরশুমে পর্যাপ্ত সার মজুত ও ন্যায্য বণ্টন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে শুধু ধান চাষের উপর নির্ভর না করে উদ্যান পালন এবং রবি শস্য চাষের প্রসার ঘটানোর উপরও জোর দেন পীযূষ হাজারিকা। তিনি বলেন, কৃষিক্ষেত্রে বৈচিত্র্য আনতে পারলেই কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি সম্ভব হবে।
পরবর্তী খবরটি হলো কাছাড় পুলিশ ও আবগারি বিভাগের যৌথ অভিযানে আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুর এলাকায় বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার উদ্ধার হয়েছে। এ ঘটনায় একটি 6 চাকার ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে এবং ট্রাক চালককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, লায়লাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টের ইনচার্জ শুভজিৎ দত্ত এবং আবগারি বিভাগের ইনচার্জ মনোজ গুপ্তার নেতৃত্বে পরিচালিত চেকিং অভিযানে AS01TC 6243 নম্বরের একটি 6 চাকার ট্রাক আটক করা হয়। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে মুদি সামগ্রীর নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের বোতলগুলিতে ফর সেল ইন মেঘালয়া অনলি লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ। অভিযানে প্রায় 232 কার্টন অবৈধ মদ ও বিয়ার উদ্ধার হয়েছে, যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 9 লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি গুয়াহাটির খানাপাড়া এলাকা থেকে পণ্য বোঝাই করে মিজোরামের দিকে যাচ্ছিল। উদ্ধার হওয়া মদ পাচারের উদ্দেশ্যেই বহন করা হচ্ছিল বলে সন্দেহ তদন্তকারীদের। ঘটনায় গোয়ালপাড়ার বাসিন্দা ট্রাক চালক বিশ্ব শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। কাছাড় পুলিশ ও আবগারি বিভাগের এই যৌথ অভিযানকে সীমান্ত এলাকায় অবৈধ মদ পাচার রোধে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, ঘুষ গ্রহণের সময় সিবিআইয়ের হাতে হাতে নাতে ধরা পড়লেন উত্তর পূর্ব সীমান্ত রেলের এক সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। অভিযুক্ত কুন্তল চৌধুরীকে শনিবার শিলচরে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে জানা গিয়েছে, এক ঠিকাদারের প্রায় 20 লক্ষ টাকার বকেয়া বিল অনুমোদনের বিনিময়ে 20,000 টাকা ঘুষ দাবি করেছিলেন কুন্তল চৌধুরী। অভিযোগ, গত 12 জুন ওই ঠিকাদার বিল দ্রুত ছাড়ের অনুরোধ জানালে অভিযুক্ত আধিকারিক মোট বিলের 1% অর্থ অবৈধ পারিশ্রমিক হিসেবে দাবি করেন। ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে 13 জন কুন্তল চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। এরপর পরিকল্পিত ফাঁদ পেতে শনিবার ঘুষ গ্রহণের সময় অভিযুক্তকে হাতে নাতে গ্রেফতার করা হয়। সিবিআই জানিয়েছে, 20,000 টাকা ঘুষ নেওয়ার সময় তাকে আটক করা হয়। গ্রেফতারের পর রবিবার অভিযুক্তকে গুয়াহাটির সংশ্লিষ্ট আদালতে পেশ করা হয়েছে। একই সঙ্গে তার বাসভবনেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। পরবর্তী খবরটি হলো, 2026 ফুটবল বিশ্বকাপের গ্রুপ F-এ দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে সুইডেন। মেক্সিকোর মন্টেরির ঐতিহ্যবাহী এস্তাদিও মন্টেরেতে অনুষ্ঠিত ম্যাচে তিউনিসিয়াকে 5-1 গোলের বড় ব্যবধানে পরাজিত করে গ্রুপের শীর্ষস্থান দখল করেছে ইউরোপের শক্তিশালী দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডেন। তারই ফল মেলে 7ম মিনিটে তিউনিসিয়ার রক্ষণভাগের গোলের সুযোগ নিয়ে ইয়াসিন আয়ারি গোল করে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন। প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করলেও 30 মিনিটে ফের বিপাকে পড়ে তিউনিসিয়া। ভিক্টর কিউকেরেসের নিখুঁত পাস থেকে আলেকজান্ডার ইসাক দুর্দান্ত শটে বল জালে ফাটিয়ে ব্যবধান 2-0 করেন। তবে প্রথমার্ধের শেষ দিকে হ্যানিবাল মেজোব্রির পাস থেকে অমর রেকিক গোল করে তিউনিসিয়াকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। 43 মিনিটে করা ওই গোলে প্রথমার্ধ শেষ হয় 2-1 ব্যবধানে। বিরতির পর পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সুইডেন। 59 মিনিটে ইসাকের পাস থেকে ভিক্টর কিউকেরেস গোল করে স্কোরলাইন 3-1 করেন। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সুইডিশরা। ম্যাচের 84 মিনিটে ডি বক্সের বাইরে থেকে ম্যাটিয়াস সোবানবার্গের জোরালো শটে চতুর্থ গোল আসে সুইডেনের হয়ে। নির্ধারিত সময়ের পর যোগ করা ইনজুরি টাইমের 6ষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন ইয়াসিন আয়ারি। তার গোলে শেষ পর্যন্ত 5-1 ব্যবধানে জয় তুলে নেয় সুইডেন। পরবর্তী খবরটি হলো, দিয়ালোর শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপে স্বপ্নের সূচনা আইভরি কোস্টের। প্রায় 2 বছর ধরে চলা ইকুয়েডরের 19 ম্যাচের অপরাজয় যাত্রার ইতি টানলেন আমাদ দিয়ালো। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তরুণ উইঙ্গারের শেষ মুহূর্তের গোলে 12 বছর পর বিশ্বকাপে ফেরা আইভরি কোস্ট নিজেদের প্রত্যাবর্তনের ম্যাচে স্মরণীয় জয় তুলে নিয়েছে। আজ সকালে অনুষ্ঠিত বিশ্বকাপের ই গ্রুপের ম্যাচে ইকুয়েডরকে 1-0 গোলে পরাজিত করে আইভরি কোস্ট। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে দলের হয়ে জয়সূচক গোল করেন দিয়ালো। উইলফ্রিড সিংহর বাড়ানো বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত চোটে জাল খুঁজে নেন তিনি। তার সেই গোলে উল্লাসে ফেটে পড়ে আইভরি কোস্ট শিবির। পুরো ম্যাচ জুড়ে একাধিক সুযোগ তৈরি করে গোলের দেখা পায়নি ইকুয়েডর। প্রথমার্ধে জন ইবুয়া ও এলান মিল্ডার দুটি প্রচেষ্টা বার পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ ফরওয়ার্ড এনার ভ্যালেন্সিয়ার কাছ থেকে নেওয়া শটে পোস্টে আঘাত করেন। ম্যাচের 68 মিনিট পর্যন্ত লক্ষ্যে কোনো শট নিতে পারেনি ইকুয়েডর।
এরপর গঞ্জালো প্লাটা আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফুফানাকে ব্যস্ত রাখলেও গোল আদায় করতে ব্যর্থ হন, ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় দক্ষিণ আমেরিকার দলটিকে। অন্যদিকে আইভরি কোস্টও বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করে দ্বিতীয়ার্ধের শুরুতে নিচের ফরওয়ার্ড এলিয়ে জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে, তবে শেষ পর্যন্ত দিয়ালোর নাটকীয় গোলে কাঙ্ক্ষিত জয় নিশ্চিত করে আফ্রিকার প্রতিনিধিরা। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে দারুণ সূচনা করল আইভরি কোস্ট, আর দীর্ঘদিনের অপরাজয়তাকার রেকর্ড হারিয়ে হতাশ হতে হলো ইকুয়েডরকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।